আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের 13 নম্বর অধ্যায়, শব্দ তরঙ্গ তরঙ্গ গতি। 13 নম্বর অধ্যায়ের আজকে 5 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 13.5। গত ক্লাসে আমরা অঙ্ক করাইছি, আমরা এই ক্লাসে আরও কিছু অঙ্ক করাবো। এই ক্লাসে আসলে ওই সমীকরণের অঙ্ক করানোর কথা ছিল, কিন্তু বেশ কিছু অঙ্ক বাদ আছে, যেটা সমীকরণের পরে ছিল, যে এক্সট্রার মধ্যে। ওই অঙ্কগুলো আগে করাই নেই, তারপর আমরা এই ক্লাসের সমীকরণ অঙ্কগুলো করাবো। আমরা 2 ক্লাস আগে একটা ভিডিও দেখছিলাম, যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্কের ভিডিওটা। তোমাদের মনে আছে নাকি দেখো, যে এরকম একটা ভিডিও ছিল। তার মানে কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে এখানে ল্যাম্বডা কিন্তু কমবে। মানে কম্পাঙ্ক যদি বাড়ে ল্যাম্বডা কমবে, আর কম্পাঙ্ক কমলে ল্যাম্বডা বাড়বে, মানে দৈর্ঘ্য একটু দেখি আমরা, তারপর ভিডিওটা আবার একটু। এখন দেখো 46 কম্পাঙ্ক আছে, এটা ল্যাম্বডা হয়েছে এখান থেকে এতটুকু, তাই না? এই যে আমি এখান থেকে যদি ধরি, এখান থেকে এতটুকু হয়েছে, তার ল্যাম্বডাটা মোটামুটি বড় আছে, তাই না? কিন্তু আমি যদি এই যে 46-এর জায়গায় আর কমাই দিই ফ্রিকোয়েন্সিটা, মানে কম্পাঙ্ক কমাই দিই, তাহলে ল্যাম্বডাটা কিন্তু এতটুকু হবে না, আরও বড় হবে। আবার 46 যদি বাড়াই দিই, আমি যদি 46 থেকে যদি বাড়াই দিই, তাহলে কিন্তু ল্যাম্বডাটা আরও কমে যাবে। ঠিক আছে, আমরা দেখি ভিডিওটা, তুমি দেখো। এই দেখো এখন এখন কত আছে, কম্পাঙ্ক আছে তোমার 100। দেখো ল্যাম্বডা কতটুকু, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ছোট না? তার মানে কম্পাঙ্ক যদি বেশি হয় ল্যাম্বডা ছোট হয়, আর কম্পাঙ্ক যদি কম হয়, ল্যাম্বডা হয় বড়। এখন দেখো একদম কম আছে 16, মানে কম্পাঙ্ক কম, তাহলে ল্যাম্বডা কত বড় হবে দেখো তো। মানে এখানে হবে না, জায়গা হবে না, এখান থেকে শুরু করে ওই যে ওই পর্যন্ত অনেক বড়। তার মানে একটা জিনিস ক্লিয়ার, তুমি আবার দেখে নিলাম যে যদি কম্পাঙ্ক কম হয় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, কম্পাঙ্ক কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, আর কম্পাঙ্ক যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, মানে ল্যাম্বডা কম হবে। আমরা আজকের ক্লাসে এই অঙ্কটা দিয়ে শুরু করব। অঙ্কটা একটু পড়ো। তরঙ্গ উৎস যে সময়ে একটি নির্দিষ্ট সংখ্যক পূর্ণ কম্পন দেয়, সেই সময়ে, মানে একটা সময়ের কথা বলছে এখানে। এই লাইনটা আসলে দেওয়া হয়েছে এই কারণে যে একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে। দেখো আমি একটু পড়ি, পরেরটুকু পরে আমি আগে এইটুকু নিয়ে ক্লিয়ার করি। তরঙ্গ উৎস যে সময়ে, মানে একটা সময়ের কথা বলছে, একটি নির্দিষ্ট সংখ্যক পূর্ণ কম্পন দেয়, সেই সময়ের কথা বলছে। তার মানে এই লাইনটা হয়েছে, এই লাইনটার অর্থ হইল যে আমার এই যে এই লাইনটা দেখো, এই যে লাইনটা সেই সময় একটা সময়ের কথা বলছে। তরঙ্গ উৎস যে সময়ে একটি নির্দিষ্ট সংখ্যক পূর্ণ কম্পন দেয়, সেই সময়, মানে একটা সময়ের কথা বলছে জাস্ট এখানে, আর কোনো কিছু না। ওই সময়টা হয়েছে পূর্ণ কম্পনের সময়। ওই সময়টা কিসের সময়? পূর্ণ কম্পনের সময়। মনে করো একটা সময় হয়েছে, তোমরা এরকম আমি ধরলাম, সময় ধরলাম 10 সেকেন্ড। 10 সেকেন্ডে পূর্ণ কম্পন দিবে তোমার মনে করো 20টা, তাই না? পূর্ণ কম্পন, এখানে কিন্তু ভগ্নাংশ নাই। কিংবা যদি এরকম হয়তো 11 সেকেন্ড, 11 সেকেন্ডে কম্পন দিবে 20.2টা, এটা কিন্তু পূর্ণ কম্পন না, এটা কিন্তু ভগ্নাংশ এসে গেল। তাহলে এই সময় না, এইটা না। কোন সময়ের কথা বলছে? যে সময় পূর্ণ কম্পন দেয় সেই সময়টা। তার মানে একটা নির্দিষ্ট সময় আছে, সময়টা আমি জানি না কত সেকেন্ড, ওই সময় সে পূর্ণ কম্পন দেয়, সেই সময়ের কথা বলছে। বুঝছো? তাহলে এই লাইনের কাজ শেষ আমাদের, মানে আমরা পূর্ণ কম্পন নিয়ে কাজ করবো, ভগ্নাংশ কম্পন নিয়ে না। মোট কথা আমাদের এই অঙ্কে আলোচনা হবে কি কম্পন নিয়ে? পূর্ণাঙ্গ কম্পন নিয়ে, এই যে পূর্ণাঙ্গ কম্পন নিয়ে, কোনো ভগ্নাংশ কম্পন না। তার মানে আমাদের এই অঙ্কে একটা সময়ের কথা বলছে, সে সময়ে পূর্ণ কম্পন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অঙ্কের ভিতরে যাই। সেই সময়ে মাধ্যমের 12 মিটার দূরে অবস্থিত দুইটি কণার একটি অপরটির অপেক্ষা 10টি পূর্ণ কম্পন কম দেয়। এই লাইনটা বুঝি, মাধ্যমের 12 মিটার দূরে অবস্থিত, মানে যে কোনো একটা মাধ্যম নেই, মনে করি মাধ্যম হচ্ছে এয়ার মাধ্যম, এখানে এয়ার আছে চতুর্পাশে, এই এয়ারের এখানে একটা বিন্দু আছে, আর এখানে একটা বিন্দু আছে। এই বিন্দু দুটোর ব্যবধান হচ্ছে 12 মিটার। এই বিন্দু দুটোর ব্যবধান কত? 12 মিটার।
এটার ব্যবধান হচ্ছে তোমার 12 মিটার। এই যে মাধ্যমের 12 মিটার দূরে অবস্থিত, মানে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, 12 মিটার দূরে অবস্থিত দুইটি কণার একটি অপরটি অপেক্ষা 10টি পূর্ণ কম্পন কম দেয়। তার মানে এই কণাটা যদি n সংখ্যক কম্পন দেয়, তাহলে এই কণাটা কম্পন দেবে n-10টি। মানে 12 মিটার ব্যবধান অবস্থিত দুইটি বিন্দু আছে, একটা বিন্দু আর একটা বিন্দু। তার মানে প্রথম বিন্দু এখানে যদি কম্পন সংখ্যা n হয়, দ্বিতীয় বিন্দুতে কম্পন সংখ্যা হবে n-10। এইটাই বলছে এখানে 12 মিটার দূরে অবস্থিত দুইটি কণার একটি অপরটি অপেক্ষা 10টি পূর্ণ কম্পন কম দেয়। মানে এইটা অপেক্ষা এইটা, এই বিন্দু অপেক্ষা এই বিন্দু 10টা কম দিবে, এই 10টা কম দিছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আর মাধ্যমে তরঙ্গের বেগ 360 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ উৎসের কম্পাঙ্ক নির্ণয় করো। দুইটা জিনিস চাইছে এখানে। আচ্ছা, প্রথমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি, তারপরে এটা বের করব। এখানে একটা জিনিস দেখো, এখানে যদি এনটা কম্পন হয়, এখানে হচ্ছে n-10টি। তার মানে এই যে 12 মিটারের মধ্যে কম্পন সংখ্যা কত? তার মানে আমরা যদি এইটার থেকে এটা বাদ দিই, তাহলে মাঝখানে 12 মিটারের কম্পন সংখ্যা বেরোবে। তাহলে আমরা 12 মিটার ব্যবধানের জন্য কম্পন সংখ্যা বের করব। 12 মিটার ব্যবধানে কম্পন সংখ্যা হবে, কম্পন সংখ্যা ইজ ইকাল টু হবে n-10। মানে এইটা থেকে এটা বিয়োগ দেবো আমরা কম্পন সংখ্যা। তাহলে এখান থেকে আমি যদি করি, তাহলে এখানে কম্পন সংখ্যা হবে 10টি। এটা তুমি এখন বুঝতে পারছো যে 10টা ব্যবধানে যে কম যেটা ওইটাই কম্পন সংখ্যা হবে, তাই না? 12 মিটার ব্যবধানে কম্পন সংখ্যা হবে n-10, 10টি। তো 10 মিটার 10টির জন্য দূরত্ব কত? 12 মিটার। তাহলে একটি কম্পনের জন্য দূরত্ব কত হবে? ওইটি তো ল্যামডা। তাহলে আমরা লিখি 10টি কম্পনের জন্য দূরত্ব, 10টি কম্পনের জন্য দূরত্ব ইজ ইকাল টু 12 মিটার। সুতরাং একটি কম্পনের জন্য দূরত্ব হবে 12/10 সমান 1.2 মিটার। সুতরাং আমরা বলতে পারি ল্যামডা ইজ ইকাল টু 1.2 মিটার। অ্যান্সার। মানে একটা কম্পনের জন্য যে দূরত্ব, এটাই তো ল্যামডা। ঠিক আছে, ল্যামডা ইজ ইকাল টু 1.2 মিটার। ওকে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি এটা। এখন দ্বিতীয় অংশ করি। মাধ্যমে তরঙ্গের বেগ 360 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ উচ্চের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কি কি ডাটা দেওয়া আছে? বেগ দেওয়া আছে, 360 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা আমরা জানি, এখন ল্যামডা জানি কত? 1.2 মিটার। কি বের করতে বলছে? কম্পাঙ্ক। এই যে কম্পাঙ্ক বের করা যাবে না? n ইজ ইকাল টু হোয়াট? সূত্র কি? v ইজ ইকাল টু n ল্যামডা, বা n ইজ ইকাল টু কি হবে? v ভাগ ল্যামডা। v এর মান কত? 360, আর ল্যামডার মান কত? 1.2। এখান থেকে দেখো অ্যান্সার আসে কত আসবে? 300 হার্টস এরকম আসবে। দেখো 300 হার্টস অ্যান্সার। সোজা অঙ্ক এগুলো, কিন্তু এই ভাষাগত কিছু প্যাস্টেজ আছে, এই কারণে প্রথমবার শুধু অঙ্ক করতে গেলে তোমাদের একটু মানে লাগবে, কিন্তু দ্বিতীয়বার যখন এই অঙ্ক করতে যাবে তখন তোমার কিন্তু মুখস্থের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, দুইটি শস্যশালাকার কম্পাঙ্কের পার্থক্য 118 হার্টস। আচ্ছা, আমরা লিখে ফেলি। দুইটি শস্যশালাকা বলছে, একটা না কিন্তু। আমরা প্রথম শস্যশালাকা দিলাম এইটা, এই যে এখানে একটা শস্যশালাকা নিলাম, আর এখানে আরেকটা শস্যশালাকা নিলাম। এই শস্যশালাকার কম্পাঙ্ক দিলাম আমরা n1, আর এই শস্যশালাকার কম্পাঙ্ক দিলাম আমরা n2। এখন এই দুইটি শস্যশালাকার কম্পাঙ্কের পার্থক্য 118 হার্টস। ঘটনা হয়েছে, এখন n1 বড় না n2 বড়? আমরা তো লিখবো যে n1 মাইনাস n2 অথবা n2 মাইনাস, কোনটা লিখবো? এটা লিখবো n1 মাইনাস n2 ইজ ইকাল টু 118 লিখবো, না n2 মাইনাস n1 ইজ ইকাল টু 118 লিখবো? কোনটা লিখবো? এটা লিখবো না এটা লিখবো? এইটা আমরা লিখতে পারবো না। এখন আমরা জানি না কম্পাঙ্ক কোনটা বড় আর কোনটা ছোট, এটা আমরা জানি না। তাহলে আপাতত আমরা এটা লিখতে পারতেছি না। ডাটা গিভেনের ভিতরে যে 118 যে লিখবো ডাটা গিভেন, এটা লিখতে পারতেছি না, কারণ আমরা জানি না
n1 বড় না n2 বড়? তাহলে আপাতত স্থগিত থাকে এটা। আমরা পরের লাইনে যাই। বাতাসের শলাকা পদ্ধতি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির 2টি পূর্ণ তরঙ্গ অপরটির 3টি পূর্ণ তরঙ্গের সমান। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস ক্লিয়ার আছে যে এখানে যদি 2টি তরঙ্গ হয়, এটার যদি 2টি তরঙ্গ হয় মানে 2 ল্যামডা 1 হয়, এইটা হবে 3 ল্যামডা 1, 3 ল্যামডা 2। এখানে যদি সে 2টি তরঙ্গ, এই যে দেখো, তাদের একটির মানে প্রথমটির ধরলাম আমি 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সমান। তার মানে ডাটা গিভেন আমি লিখে ফেলতে পারবো, ডাটা গিভেন। এইটার যদি 2 ল্যামডা 1 ইজ ইকাল টু হবে 3 ল্যামডা 2। এটা লিখতে পারি না ডাটা গিভেনে, 2 ল্যামডা 1 ইজ ইকাল টু 3 ল্যামডা 2। আচ্ছা, এখন আমি যদি একটু পাশাপাশি এটার জন্য একটা চিত্র আঁকি 2 ল্যামডা 1 আর 3 ল্যামডা 2 দিয়ে, দেখাও তো দেখি। এই যে দুইটা ল্যামডা আঁকবো, দুইটা ল্যামডা 1 আঁকবো, দুইটা ল্যামডা হয় যদি আঁকি, আমি আঁকার চেষ্টা করতেছি। দুইটা ল্যামডা হয়েছে না এখানে, এটার জন্য এটা হচ্ছে 2 ল্যামডা 1, 2 ল্যামডা 1। আর এই একই দৈর্ঘ্যের জন্য 3টা আঁকবো আমরা ওখানে, এটা হচ্ছে এটার জন্য 2 ল্যামডা 1। আর এই এক সমান মাপে আমরা 3 ল্যামডা 2 আঁকবো। দেখো 1 2 3, এটা হচ্ছে 3 ল্যামডা 2। মানে এখান থেকে এটুকু মাপ সমান, কিন্তু দুইটা সমান সমান। তো এখন বলো তো দেখি যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? এইটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি না, বড় বড় না? দেখো তো এখান থেকে একটু করে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা এখান থেকে একটু ছোট। তো তরঙ্গ দৈর্ঘ্য কখন বেশি হয়? যদি কম্পাঙ্ক কম হয়। তরঙ্গ দৈর্ঘ্য কখন বেশি হয়? যদি কম্পাঙ্ক কম হয়। আর তরঙ্গ দৈর্ঘ্য কখন কম হয়? যখন কম্পাঙ্ক বেশি হয়। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে কম আর এটা হচ্ছে বেশি। ক্লিয়ার না? তোমরা দেখো তো তরঙ্গ দৈর্ঘ্য কখন কম হয়? যখন কম্পাঙ্ক কম হবে। না, কখন বেশি হবে? তরঙ্গ দৈর্ঘ্য কখন বেশি হবে? যখন কম্পাঙ্ক কম হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য কখন বেশি হবে? যখন তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। একটু আগে ভিডিওতে দেখছি কিন্তু এটা, মানে কম্পাঙ্ক যদি কম হয় দৈর্ঘ্যটা বেশি হবে, যেখান থেকে এটা দৈর্ঘ্য বেশি দেখো, তার মানে এটা কম আর এটা কম, তাহলে এটা কি বেশি। তার মানে আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল যে কোনটা বড় কোনটা ছোট আমরা পেয়ে গেছি। তো n1 বড় না n2 বড় পেয়ে গেছি, তাই না? তাহলে এখন আমরা আরেকটা ডাটা গিভেন লিখতে পারবো। আরেকটা ডাটা গিভেন হয়েছে এরকম যে বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট ইজ ইকাল টু 118। বড় মাইনাস ছোট ইজ ইকাল টু কত? 118। ঠিক আছে, এই যে 118 যেটা লিখি নেই আমরা একটু আগে, যে 118 হার্টস, এটা লিখে ফেলছি এখন n2 মাইনাস n1। কম মাইনাস বেশি না, বেশি মাইনাস কম লিখতে হয় সবসময়, পার্থক্যটা বেশি মাইনাস কম লিখতে হয়। আচ্ছা, এই যে দুইটি সুশলাকা, এই দুইটি সুশলাকা কি দুই জায়গায় আছে না একই জায়গায় আছে? একটু ভালো করে দেখো তো দেখি। দুইটা কিন্তু বাতাসে আছে। যদি দুইটা একই মাধ্যমে থাকে তাহলে বেগ সমান। প্রথম সুশলাকার জন্য যে বেগটা হবে দ্বিতীয় সুশলাকার জন্য বেগ একই হবে। এটার জন্য যদি বেগ বি হয়, এটার জন্য যদি বেগ বি হয়, এটার জন্য বেগ বি হবে। ঠিক হবে না? এটার জন্য যদি বেগ বি হয়, এটার জন্য বেগ বি হবে, কারণ এই বাতাসে আছে। একটা যদি বাতাসে থাকতো আর একটা যদি পানিতে থাকতো তাহলে বেগ ভিন্ন ভিন্ন হইতো, যেহেতু দুইটাই বাতাসে আছে তাহলে বেগ সমান সমান। আচ্ছা, এখানে যে বেগের সূত্র লিখি, বেগের সূত্র লিখি এটার জন্য, তাহলে লিখতে হবে বি ইজ ইকাল টু n1 ল্যামডা 1, তাই না? আর এটা যদি লিখি b2 ইজ ইকাল টু n2 ল্যামডা 2। আচ্ছা, আমি লিখি একটু। আমরা জানি v ইজ ইকাল টু n ল্যামডা। এখানে সূত্র লেখা যাবে না? এখানে সূত্র লেখা যাবে। আচ্ছা, আমি যে বলি এখানে ল্যামডার মান বের করে দেখি, এখানে ল্যামডা ইজ ইকাল টু কত হবে? ল্যামডা ইজ ইকাল টু হবে ভি ভাগ এন। ঠিক আছে, তাহলে ল্যামডা 1 ইজ ইকাল টু কত হবে বলো দেখি? ল্যামডা 1 ইজ ইকাল টু ভি ভাগ n1। বলো দেখি ল্যামডা 2 ইজ ইকাল টু কত হবে? এটা হবে ভি ভাগ n2। এই ল্যামডা 1 এবং ল্যামডা 2 এর মানটা আমরা যদি এখানে বসায় দিই, যেখানে বসায় দিই, তাহলে কি হয় দেখো।
এখানে যদি বসাই দিই তাহলে বা লেখা যায় 2 ইন্টু ভি ভাগ n1 না, ভি ভাগ n1 ইজ ইকাল টু 3 ইন্টু এটা ভি ভাগ n2। আমরা এই ভি কাটাকাটি দেওয়া যায় না, এই যে এই ভি আর এই ভি কাটাকাটি দিলাম। তাহলে এখানে পরের লাইনে আমরা লিখতে পারি, আমি সংক্ষেপে একদম করি 3n1 ইজ ইকাল টু 2n2 লেখা যায় না, 3n1 ইজ ইকাল টু n2। এখান থেকে যদি আমি n1 এর মান বের করি তাহলে এরকম হয়, n1 ইজ ইকাল টু হবে 2 ভাগ 3n2। দেখো n1 এর একটা মান চলে আসলো। এই n1 এর মানটা যদি আমি এখানে বসাই দিই, এই যে আগে যেটা লিখে রাখছিলাম বসায় রাখলে তাহলে কি হয়, তাহলে পরের লাইনে হয় এখানে n2 মাইনাস 2 ভাগ 3n2 ইজ ইকাল টু কত হবে 118। এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে n2 এর একটা মান চলে আসবে, n2 এর মান চলে আসবে তোমার, দাঁড়াও n2 এর মান ক্যালকুলেশন করো দেখি কত আসে, জটিল ক্যালকুলেশন তো এটা। n2 ইজ ইকাল টু 354 হার্টজ আসবে, 354 হার্টজ আসবে। অনুরূপভাবে আমরা যদি n2 এর মানটা এখানে বসাই দিই তাহলে n1 এর মান চলে আসবে, n1 এর মান এখানে বসাই দাও, n2 এর মান এখানে বসাই দিলে আবার n1 চলে আসবে, n1 ইজ ইকাল টু আসবে 236 হার্টজ, 236 হার্টজ। এইটাই দুইটা অ্যান্সার, একটা অ্যান্সার এই একটা অ্যান্সার। এই যে শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো, শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করছি দুইটা, সোজা। কিন্তু এখানে ঝামেলা হয়েছে একটাই যে আমরা এই n1 বড় না n2 বড় এটা বসাইতে পারলে হয়ে যাবে। আর বইয়ে যেভাবে করা আছে এইভাবে না করে তুমি আমি যেভাবে করলাম এইভাবে করো, কারণ বইয়ে কি জানি করছে n বড় n দিয়ে জানি কি করছে, ঠিকই করছে বইয়ে, কিন্তু আমার কাছে মনে হলো যে এইভাবে যেটা করলাম না আমি, এটাই মনে হয় সহজ হবে তোমাদের জন্য। ওখানে একটু জটিল করে করছে বইয়ে, টি বেই করছে, বিকল্প পদ্ধতি দেখো টি বেই করছে, দরকার কি এত জটিল করার। তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা হয়েছে এরকম, এটা একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্ক আর এই অঙ্কটা একই, ঠিক আছে, কিন্তু ভাষাটা একটু ভিন্ন, আমি করা দিচ্ছি এর জন্য। মানে এই যে এখন যে অঙ্কটা করলাম যে n1 n2 কোনটা বড় কোনটা ছোট, তারপরে কোনটা থেকে কোনটা বিয়োগ দিব, এটাই তো এখানেও ঠিক ওই একই ঝামেলা, কোনটা বড় কোনটা ছোট, এটাই সমস্যা। করি তাহলে আমার অঙ্কটা। দুটি সুশলাকার কম্পাঙ্কের পার্থক্য 32 সাইল, তার মানে একটা সুশলাকা নিলাম এখানে, এই যে এখানে একটা সুশলাকা নিলাম আর এখানে একটা সুশলাকা নিলাম, এই সুশলাকার কম্পাঙ্ক দিলাম আমরা n1, এই সুশলাকার কম্পাঙ্ক দিলাম n2। এখন এই n1 মাইনাস n2 অথবা n2 মাইনাস n1 32 দেওয়া আছে। দেখো কম্পাঙ্কের পার্থক্য কোনটা লিখবো এখন আমরা, n1 মাইনাস n2 ইজ ইকাল টু 32 লিখবো নাকি n2 মাইনাস n1 ইজ ইকাল টু করে লিখবো 32 লিখবো, আমরা শিওর জানি না আসলে। তাহলে এই 32 ডাটাটা আমরা পরে লিখি, পরে আমরা পরের লাইনে যাই আরও। আমরা জানি না যে 32টা কীভাবে লিখবো, n2 মাইনাস n1 লিখবো না n1 মাইনাস n2 লিখবো। আচ্ছা, বায়ুতে শলাকা দুটির একটি শব্দ তরঙ্গ 9টি, অপরটির শব্দ তরঙ্গ 10টি পূর্ণ কম্পন দিয়ে একই দূরত্ব অতিক্রম করে। এবার তো ক্লিয়ার হয়ে গেছে। এটা কি করবে, প্রথমটা করে কি 9টি ল্যামডা দেয় দূরত্ব, কয় ল্যামডা দেয় 9টি ল্যামডা 1, আর এইটা করবে কি 10টি ল্যামডা 2, মানে এইটা প্রথমটা দিবে 9টা, মানে 9টা ল্যামডা, 9টা তরঙ্গ মানে কি কম্পন দিবে, 9টা পূর্ণ কম্পন দিবে। কম্পন মানে কি একটা কম্পন মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা যদি 9টা তরঙ্গ দেয় আর এটা দিবে কয়টা 10টা তরঙ্গ, তাহলে বলো দেখি কোনটার ল্যামডা ছোট ছোট। ওই যে একটু আগে যেটা দেখলাম আর কি, এই যে এরকম আঁকাইলাম না, এই জায়গাটার ভিতরে প্রথমটা দিবে 9টা আর এটা দিবে কয়টা 10টা, তাহলে কোনটা মানে ছোট বেশি। এখানে যদি দেয় 9টা, এখানে দিবে 9টা দিলে ফাঁকা ফাঁকা হবে না, এই ফাঁকা ফাঁকা হবে। আর 10টা দিতে গেলে এই একই জায়গার ফের 10টা দিতে গেলে ছোট ছোট করে দিতে হবে না। তাহলে বলো দেখি তরঙ্গ দৈর্ঘ্য কোনটার বেশি হবে, এটার বেশি হবে, এটার বেশি হবে। আর এটার কি হবে কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে বেশি কখন হয়, কম্পাঙ্ক যখন কম হয়
তখন বেশি। কম্পাঙ্ক যখন কম হবে তখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে কম্পাঙ্ক যখন কম হবে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তাহলে এটা কম, অবশ্যই এটা কম, n1টা কি কম, তাহলে এটা n2টা কি হবে বেশি। ক্লিয়ার বুঝছো তো? যদি না বুঝতে পারো ভিডিওটা আবার একটু টেনে টেনে দেখবা, যে যদি কম্পাঙ্ক কম হয় তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়, ঠিক আছে, আর যদি কম হয় তরঙ্গ দৈর্ঘ্য, এই যে আগের অঙ্কটার মতোই আর কি। তাহলে আমরা একটা জিনিস শিওর হয়ে গেলাম যে তোমার কি n1টা ছোটো আর n2টা বড়। তাহলে আমরা লিখে ফেলতে পারি এখন ডাটাটা। তাহলে আমরা লিখলাম n2 মাইনাস n1 ইজ ইকাল টু হবে তোমার এই যে 32, এই যে 32টা দেওয়া আছে, এই 32টা লিখে ফেললাম। আচ্ছা, আরেকটা ডাটা দেওয়া আছে, এটা হচ্ছে 9 ল্যামডা 1 ইজ ইকাল টু 10 ল্যামডা 2। এই যে 22 দিয়ে 16 দিয়ে একটি শব্দ তরঙ্গ 9টি এবং অপরটি শব্দ তরঙ্গ 9টি পুনঃ একই দূরত্ব অতিক্রম করে, তার মানে এটার এটা সমান সমান, এটার এটা সমান সমান। তাহলে এখানে আমরা ওই আগের অঙ্কের মতো, একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কের মতো যদি ল্যামডা 1-এর বদলে এটা লিখি, দেখো, বা 9 ইন্টু ভি ভাগ n1 ইজ ইকাল টু 10 ইন্টু ভি ভাগ n2। ওই যে একটু আগে যেটা করছি বায়ুতে, এটা তো একই মাধ্যমে আছে, তাহলে একই মাধ্যমে থাকলে বেগ সমান, একটু আগে অঙ্ক করছি, এখান থেকে তুমি n1 n2 সম্পর্ক এখানে আর এইটার সম্পর্ক তৈরি করে তোমার n1 n2-র মান চলে আসবে। ওকে, এটা করে দিলাম না, তুমি পারবা, এটা আগের অঙ্কের মতো, এটা আর কি হুবহু। তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হয়েছে এটা, একটি ঘরের এক প্রান্তে একজন বংশীবাদক কেবলমাত্র একটি সুর বাজিয়ে চলছে। এই লাইনটার অর্থ কি? একটা বংশীবাদক যখন বাঁশি বাজায় তখন বাঁশির মধ্যে কিন্তু অনেক ছিদ্র থাকে, ছিদ্র থাকে না? তার মানে একটা বাঁশিতে অনেক রকম সুর থাকে, তাই না? অনেক রকম সুর থাকে না, সা রে গা মা পা দা নি সা, অনেক ধরনের সুর থাকে। তাহলে এক এক সুরের জন্য কম্পাঙ্ক একই রকমের, এক এক সুরের জন্য কম্পাঙ্ক একই রকমের। তাহলে একটা বংশীবাদক যদি অনেকগুলো সুর একসাথে বাজায় তাহলে অনেকগুলো কম্পাঙ্ক হবে, তাই না? প্রথমে ধরো n1 কম্পাঙ্ক, তারপর n2 কম্পাঙ্ক একই সাথে, তারপর n3 কম্পাঙ্ক, এরকম অনেকগুলো কম্পাঙ্ক হবে। কিন্তু সে শুধু যদি একটা সুরই যদি বাজায় তাহলে একটাই কম্পাঙ্ক। আমাদের যে বংশীবাদক সে ঘরের এক প্রান্তে একটা সুরই বাজাচ্ছে, তার মানে একটাই তরঙ্গ তৈরি হবে। যদি অনেকগুলো সুর বাজায়, মনে করো একটা বংশীবাদক বাজাচ্ছে, সুর বাজাচ্ছে, এই যে এখানে বাঁশি বাজাচ্ছে, এখান থেকে যদি বাঁশি বাজায় তাহলে এখান থেকে এই যে প্রথম সুরের জন্য এটা তরঙ্গ, দ্বিতীয় সুরের জন্য এটা তরঙ্গ, তৃতীয় সুরের জন্য এটা তরঙ্গ, মানে অনেক তরঙ্গ হবে না? এখানে যতগুলো সুর বাজাবে ততগুলো তরঙ্গ তৈরি হবে। কিন্তু আমাদের যে বংশীবাদক সে একটাই সুর বাজাচ্ছে, তার মানে একটা তরঙ্গই তৈরি হবে, একটা ঢেউই তৈরি হবে, তাই না? আচ্ছা, কি বলছে, একটি ঘরের এক প্রান্তে একজন বংশীবাদক কেবলমাত্র একটাই সুর বাজাচ্ছে, তার মানে আমি ঘরের এক প্রান্ত ধরলাম এইটারে, ধরো ঘরের এক প্রান্ত হচ্ছে এইটা, আচ্ছা না কেন, ধরলাম ঘরের এক প্রান্ত এইটা আর ঘরের আরেক প্রান্ত হচ্ছে এইটা। বংশীবাদক করছে কি, ঘরের এই পাশ থেকে সুর বাজাচ্ছে, এই পাশ থেকে সুর বাজাচ্ছে, তার মানে এই পাশ থেকে একটা তরঙ্গ এইদিকে যাইতে থাকবে, এরকম যাইতে থাকবে, তাই না? যাইতে থাকবে, এখানে যে আবার এখানে বাধাপ্রাপ্ত হয়ে এই তরঙ্গটা কিন্তু উল্টা চলে আসবে আবার। এইটাই বলছে এখানে যে কেবলমাত্র একটি সুর বাজিয়ে চলছে, যা অপর প্রান্ত থেকে প্রতিফলিত হয়ে স্থির তরঙ্গ সৃষ্টি করছে, মানে এখান থেকে যে সুরটা বাজাচ্ছে এই সুরটা তরঙ্গটা এইভাবে যাবে, যায় যায় আবার ফেরত আসবে, এরকম। এই ফেরত আসলে এটার বলা হয় স্থির তরঙ্গ। এটার নাম কি? স্থির তরঙ্গ। তরঙ্গটা সামনে যাবে না, তরঙ্গটা এখান থেকে এখানে যাবে, বাধা পেয়ে ঘরের আরেক দেয়ালে বাধা পেয়ে আবার ফেরত চলে আসবে, এটার নাম কি? স্থির তরঙ্গ। তাহলে আমি স্থির তরঙ্গটা আঁকি, যে কিভাবে স্থির তরঙ্গ তৈরি করে আমি মোটামুটি আঁকি। এই যে একটা ছোট বড় হচ্ছে, সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। এই তো, এখন কি করবে, এটা আবার ফেরত চলে আসবে, ফেরত চলে আসলে কি করবে, ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসবে, যেরকম।
এখন যে তরঙ্গটা দেখতেছি এটার নাম হচ্ছে স্থির তরঙ্গ। আচ্ছা, আমরা স্থির তরঙ্গ শিখলাম। স্থির তরঙ্গ কি? আমার স্থির তরঙ্গ কিন্তু এখানে অঙ্কের জন্য লাগে না, ঠিক আছে? একটা তরঙ্গ গেছে, আবার ওই তরঙ্গটা ফেরত আসছে, এটার নাম কি? স্থির তরঙ্গ। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। পরিমাপ করে দেখা গেল প্রতি 1 মিটার পর পর শব্দের তীব্রতা সর্বনিম্ন। পরিমাপ করে দেখা গেল প্রতি 1 মিটার পর পর শব্দের তীব্রতা সর্বনিম্ন। মানে বলছে এখান থেকে 1 মিটার দূরে, এই যে এখানে সর্বনিম্ন, আবার এখানে সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন, তাই না? সর্বনিম্ন কোথায়? নিষ্পন্দ বিন্দু, এই যে নিষ্পন্দ বিন্দু সর্বনিম্ন। তার বলছে যে 1 মিটার দূরে দূরে সর্বনিম্ন, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে হচ্ছে সর্বনিম্ন। তার মানে এই দূরত্বটা হচ্ছে 1 মিটার, এই দূরত্বটা হচ্ছে তোমার 1 মিটার। আচ্ছা, বলো দেখি তরঙ্গ কতটুকু? তরঙ্গ তো এইটুকু না, তরঙ্গ হয়েছে এখান থেকে এতটুকু, এই যে এটা হচ্ছে তরঙ্গ, এইটা হচ্ছে তরঙ্গ, মানে এটা হচ্ছে ল্যামডা। তাহলে বলো দেখি 1 মিটার দূরত্ব কি দূরত্ব হবে? এটা ল্যামডা ভাগ 2। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ভাগ 2 মানে অর্ধেক ইজিক্যাল টু 1 মিটার। সুতরাং ল্যামডা ইজিক্যাল টু কত হবে? 2 মিটার, ঠিক আছে? ল্যামডা পেয়ে গেলাম। সুরের কম্পাঙ্ক কত? এন বাই করতে বলছে। এন ইজিক্যাল টু হোয়াট? একটা ডাটা দেওয়া আছে, বাতাসের শব্দের বেগ এত, মানে বেগ দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমাদের ল্যামডা দেওয়া আছে, ভি দেওয়া আছে, এন বাই করতে পারবো না এখন? আমরা সূত্র জানি ভি ইজিক্যাল টু এন ল্যামডা। এন ল্যামডা তাহলে কি হবে? ভি এর মান বসাই দাও। ভি এর মান হচ্ছে 332 ইজিক্যাল টু এন ইন্টু ল্যামডার মান কত? 2। এখান থেকে এন এর মান চলে আসবে অবশ্যই, এন এর মান আসবে 166 হার্টস, 166 হার্টস। ওকে, অ্যান্সার। এগুলো সোজা অঙ্ক একদম। আমরা পরের অঙ্কে চলে যাই। একটি শোষালাকার কম্পাঙ্ক 264 শোষালাকা হতে 154 ফিট দূরে শব্দ তরঙ্গ পৌঁছার ভিতর কতবার কম্পন হবে? সোজা অঙ্ক, এটা কি করে দেওয়ার দরকার আছে নাকি? কম্পাঙ্ক দেওয়া আছে, আমি লিখে ফেলি ডাটা গিভেনে। এন দেওয়া আছে তোমার 264, কোন একক এটা বলা নেই, হার্টস হবে। শোষালাকা হতে 154 ফিট দূরে শব্দ তরঙ্গ পৌঁছার ভিতরে কতবার কম্পন হবে? ভি দেওয়া আছে, এই যে ভি দেওয়া আছে কত? 1120 ফিট। ভি ইজিক্যাল টু 1120 ফিট। তাহলে আমরা এন আর ভি দেওয়া আছে, তাহলে ল্যামডা বের করতে পারবো না? ল্যামডা কত আছে দেখো তো? এখান থেকে ল্যামডা আসবে 4.24 ফিট। সূত্রে বসাই দিলে 4.24 ফিট। তাহলে 4.24 ফিটে একটা ল্যামডা, তাহলে 54 ফিটে কয়টা ল্যামডা হবে? 4.24 ফিটে একটা ল্যামডা, তো 54 ফিটে কয়টা ল্যামডা হবে? তাহলে বের করি। 4.24 রে একটা ল্যামডা, তাই না? তাহলে সুতরাং 1 ফিটে কয়টা ল্যামডা হবে? 1 ভাগ 4.24। সুতরাং 154 ফিট দূরত্ব, 154 ফিটে কয়টা হবে? 1 ইন্টু 154 বা 4.24। তাহলে এখান থেকে আসবে তোমার 36.3। 36.3টি ল্যামডা আছে। কয়টা ল্যামডা হলো? 36.3টি ল্যামডা। কিন্তু আমাদের ল্যামডা চাই না, আমার কাছে কম্পন কত, কতবার কম্পন দিবে এটা চাইছে। এই দেখো কতবার কম্পন দিবে। তো সোজা ব্যাপার, যতগুলো ল্যাম্ডা ততগুলো কম্পন, মানে যতগুলো কম্পন হয় ততগুলো তো ল্যামডা হয়। তো যতগুলো ল্যামডা হয়েছে ততগুলো কম্পন, তাহলে এটাই কম্পন সংখ্যা। সুতরাং এন ইজিক্যাল টু 36.3 অ্যান্সার। তো অঙ্ক এই চ্যাপ্টারের মোটামুটি সব অঙ্কই শেষ। এখন আমাদের শুধু তরঙ্গের সমীকরণ অঙ্কগুলো আমরা করব। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, পরবর্তী ক্লাসে সমীকরণ অঙ্কগুলো করে শেষ দেবো এই চ্যাপ্টারটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ।